নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার চ্যানেলে রত্রিস ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন শুরু করছি আজকের ব্লগটা। তো কিছুদিন আগেই হঠাৎই চলে গেছিলাম তারামার কাছে পুজো দিতে, মানে তারাপীঠে। হঠাৎ করে বলাটা ঠিক ভুল হবে, অনেক দিন ধরে প্ল্যান করা ছিল। আমার হাজব্যান্ড এবং তাদের কিছু কলিগরা, তার বন্ধুরা মিলে ঠিক করেছিল যে তারা তারাপীঠে পুজো দেবো এবং ভান্ডারা দেবে। তারা প্রতি বছরই ভান্ডারা দিয়ে থাকে। আপনারা অনেকেই জানেন যে অনেক মানুষকে খাওয়ানো, যেটাকে বলে, অনেকে খায় ওখানে এসে, এটাকে ভান্ডারা দেওয়া বলে, যেটাকে আমরা অনেকেই গ্রাম্য ভাষায় বলে থাকি মহোৎসব। সেরকম ধরনেরই একটা, যে মানুষজনকে খাওয়ানো। তো সেই উদ্দেশ্যে আর কি যাওয়া। কিন্তু আমার মেয়েরা শাশুড়ির যাওয়াটা ঠিক ছিল না। আমাদেরটা একদম সাডেন। আমার হাজব্যান্ড আগের দিন চলে গেছিলো, আর আমরা সেই দিনকে ভোরবেলায় গেছি। মানে ভোরবেলা বলতে সকালবেলায় আমরা বেরিয়েছিলাম। আমার একটা জিনিস এই দিকে খুব ভালো লাগে, যে এই দিকে আসলে, মানে বীরভূম সাইডে, এই যে মাটির বাড়িগুলো আমার অপূর্ব ভালো লাগে দেখতে। আমি কখনো যাইনি, বাড়িগুলোর ভেতরে ঢুকিনি, কিন্তু বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগে মাটির বাড়ি। আর আমার মামার বাড়ি গ্রামে হওয়ার সুবাদে আমি মাটির বাড়ি দেখেছি, কিন্তু দোতলা মাটির বাড়ি কিন্তু কখনো দেখিনি। তাই আমার কাছে বেশ ব্যাপারটা খুবই ভালো লাগে। যদি কখনো চান্স পাই নিশ্চয়ই ভেতরে গিয়ে দেখবো। আর যাওয়ার পথে ওয়েদার তো তোমরা দেখতেই পাচ্ছ, কতটা সুন্দর ওয়েদার ছিল, একদম মেঘলা। তো এর মধ্যে আমার মেয়ে কিন্তু, মাম্মাম কিন্তু সুইমস্যুট বার করে নিয়েছিল, কারণ ওর পাপা ভিডিও কলে বলেছিল যে মাম্মাম তুমি তাড়াতাড়ি আসো, আমরা যে হোটেলটায় আছি সেটাতে সুইমিং পুল আছে। আর ওই সুইমিং না জানলেও ও কিন্তু সুইমিং পুলে নেমে আনন্দ করতে খুব ভালোবাসে। আগেও আমি ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে, দীঘার ভিডিও, যেখানে আমরা মন্দারমণির, যেখানে যে রিসোর্টে আমরা ছিলাম, সেই সুইমিং পুলে কতটা মজা করেছিল ওয়াটার পার্কটাতে। তো তারপর থেকে বাড়ি এসে যখনই কোথাও জল দেখে, বা টিভিতে, ফোনে, যেখানে যা দেখুক, ও তখনই বলে যে আমি জলে যাব। ও খুব মজা করেছে, এনজয় করেছে, সেই ব্যাপারটা এনজয় করে। যাই হোক, তারপরে পৌঁছে এসে আমি আর কোনো ভিডিও সেরকম করিনি। খুব একটু টায়ার্ড লাগছিলো বলে কিছুক্ষণ বসে ফ্রেশ হয়ে আবার একবার স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। এবং তখন আমরা আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে মন্দিরটা খুব বেশি দূরে ছিল না, ওই 4 মিনিট মতো ছিল রাস্তা। এই আমরা টোটো করেই আমরা চলে এসেছি, পৌঁছে গিয়েছি। তো এখানে এসেই তো আমার মাম্মামের চারিদিকে বায়না শুরু হয়ে গেছে, দেখে বাচ্চারা যেটা আর কি করে। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট আছে, মাম্মামকে যদি বলি মাম্মাম একটু ওয়েট করো, পরে দেবো, ও তখনই ভুলে যায়। মানে সেই জিনিসটা নিয়ে আর বায়না করে না। মানে কিছুক্ষণ পর, মানে 1 ঘন্টা পরেও সেটা নিয়ে আর বায়না করে না, যতক্ষণ না সেই জিনিসটাকে দ্বিতীয়বার দেখছে। আর আমি যতক্ষণে দ্বিতীয়বার দেখলে আবার কিছু না কিছু বলে ভুলিয়ে দিই। কিন্তু এমন না যে ওকে কিছুই দিই না, যেটুকু প্রয়োজন আমরা সেটুকুই দেওয়ার ওকে চেষ্টা করি। তো যাই হোক, আমরা মন্দিরে চলে এসেছি। এবং মানে আমরা আলাদাভাবে যেহেতু পুজো দেওয়ার ব্যবস্থা ছিল আমাদের, তো আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম। কিছুক্ষণ ওয়েট ডেফিনেটলি করতে হয়েছিল, কারণ অনেক মানুষ দাঁড়িয়েছিলেন। সেই লাইনটা ক্লিয়ার করার পর, যেহেতু আমরা আলাদাভাবে পুজো দেবো, তো মায়ের গর্ভগৃহে আমরা চলে এসেছিলাম, যে কজন পুজো, মানে যে কটা ফ্যামিলি আমরা ছিলাম। তো খুব ভালোভাবে সামনে থেকে পুজো দেওয়া হয়েছিল, খুব ভালো লাগছিল, একটা আলাদাই ফিলিংস। সত্যি কথা বলতে, মায়ের সামনে আসলে, আমি মিথ্যে বলবো না, আমি খুব বেশি আধ্যাত্মিক নই, কিন্তু আমার এখানে এসে ঠাকুরের জায়গায় গিয়ে আমার খুব ভালো লাগে। আর যারা আধ্যাত্মিক তাদের তো আরও বেশি ভালো লাগবে। তো তারপরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা সেখান থেকে এসে ভান্ডারার জায়গায় গেছিলাম, যেখানে মানুষজনকে খাওয়ানো হচ্ছিল। মানে যে ব্যবস্থাটা আমার হাজব্যান্ড এবং তার কলিগসরা, দাদারা, বন্ধুরা সবাই মিলে করেছিল, যেটা প্রতি বছর করে থাকে। দেখতেই পাচ্ছ এখানে অনেক 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 মানুষ খাচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছ, মেনু ছিল, ভাত ছিল, ডাল ছিল, সবজি ছিল, পোলাও ছিল, মাছ ছিল, মাছের ঝোল ছিল, আর চাটনি মিষ্টিটা ছিলই। আর এই যে এই ভোগটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মায়ের একদম ভোগের থেকে এটা আমাদের দেওয়া হয়েছিল। এই ভোগ থেকে সবাইকে ভাগ দেওয়া হয়েছিল, এবং ভান্ডারের যে খাবারটা, সেই খাবারটাই আমরা সবাই খেয়েছিলাম। তবে আমরা ওখানে আর বসার জায়গা ছিল না, ভান্ডারের ওখানে অনেক লোকজন তোমরা দেখতেই পাচ্ছিলে। তো আমরা এখানে চলে এসেছিলাম, যে একটা ঘর ছিল এখানে, যে পুরোহিত যাদেরকে বলে, তাদের একটা ঘর ছিল। এই ঘরটায় এসে আমরা সবাই বসেছিলাম, মানে আমরা যে কজন আর কি ফ্যামিলি পুজো দিয়েছিলাম, টোটাল আমরা অনেকজনই গেছিলাম। তো সেখানে বসে আমরা সবাই প্রসাদ খেয়ে নিলাম। সত্যি একদম অমৃত, প্রসাদকে অমৃতই বলে। এমন কিছু কিন্তু খুব সুন্দর করে অনেক মশলাপাতি দিয়ে রান্না নয়, খুব সিম্পল রান্নাবান্না ছিল। ঠাকুরের ভোগ যেমন হয় তোমরা সবাই সেটা জানো, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ছিল। মানে পেট দুটোই ভরে গেছিলো। তো তারপরে চলে আসলাম হোটেলে, এসে সব চেঞ্জ করে নিয়ে আমরা নামবো সুইমিংয়ে। তখন মানে সেটার জন্য আমার মেয়ে আর কি ওয়েট করেছিল অনেকক্ষণ ধরেই। তো আমরা খেলে টুলে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আর কোনো ভিডিও করিনি। সন্ধ্যাবেলা উঠে দেখলাম বেশ ভালো লাগছে। 8টা অবধি সুইমিং পুলটা খোলা থাকে, কিন্তু সন্ধ্যাবেলায় আর দেখলাম কেউ আর তেমন নামেনি, আর ভালোই মেঘমেঘ করছিল। তো তাছাড়া আমাদের সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার কথা ছিল, সেটা মিস হয়ে যায় বৃষ্টির কারণে।
তারপরে আমরা যাই, আমাদের হোমযজ্ঞ হওয়ার কথা ছিল। তো আমরা মোটামুটি 8:30টার দিকে পৌঁছেছিলাম। তো ইভিনিংয়ে ততক্ষণ মেয়েকে কি খাওয়াবো, তো দেখলাম এখানে শুনলাম হোটেলের খাবার নাকি খুব ভালো করছে আর একদম ফ্রেশ। তো সেখান থেকে কিছু খাবার মেয়েকে খাইয়ে তারপরে আমরা চলে আসলাম হোমযজ্ঞর কাছে। সেইখানে এসে দেখলাম যজ্ঞ অলরেডি শুরু হয়ে গেছে। ওখানে কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু আমার মেয়ে খুবই ছোট, তোমরা দেখেছো, ওর মাত্র 2.5 বছর বয়স, যার জন্য বেশিক্ষণ এক জায়গায় থাকতে চায় না, চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। তাই সবাই বললো যে যাও তোমরা মানে ওকে মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসো। তো আমি বাইরে ওকে নিয়ে আসলাম মন্দিরটা ঘোরাতে। ও চারিদিক ঘুরে ঘুরে দেখছিল। আর মোটামুটি তখন 10টা বাজে, তখন ওর বায়না শুরু হলো বাড়ি যাবে। তখন ওর আসলে ঘুমও পেয়ে গেছে, সকালে জার্নি করে এসেছে তো, বাচ্চা মানুষ, তাই জন্য আর পারছিল না। তো যাই হোক, সেখান থেকে এই চারিদিকটা ঘুরে এসে তারপরে হোটেলে চলে আসতে হচ্ছে, মানে চলে গিয়েছিলাম, পৌঁছে গেছিলাম। বাকি সবাই ছিল, আমি আর মেয়েই শুধু গেছিলাম, ওর পাপা আমাদেরকে দিয়ে এসেছিলো। ওখানে গিয়ে তার আগে আরেকবার গেছিলাম হোমযজ্ঞের কাছে, যে দেখার জন্য যে কতটা দেরি আছে, যদি খুব বেশি সময় না থাকে তাহলে একটু ওয়েট করবো, কিন্তু গিয়ে দেখলাম যে না, আরও অনেক সময় আছে, মেয়ে ওয়েট করতে পারবে না, ওর খিদেও পেয়ে গেছিলো, বাচ্চা মানুষ, স্বাভাবিক কথা। তো গিয়ে ওখানে একটা খুব ভালো ব্যাপার লেগেছে আমার হোটেলের, যে ওখানে হোমমেডই বলতে পারো, বেবি ফুড পাওয়া যাচ্ছিলো বাচ্চাদের জন্য, কোনো স্পাইস ছাড়া, চাল ডাল সবজি মিশিয়ে একটা খিচুড়ি, কিচ্ছু ছাড়া, নর্মাল চাল দিয়ে। তো সেটাই অর্ডার করে নিলাম। আর একটা বাচ্চা দেখতে পাচ্ছিলে, সেটাও আমার এক দাদার ছেলে বলতে পারো, তো ওর জন্যও আর কি একসাথে অর্ডার করা হয়েছিল, কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি ছিল, মানে দুজন খেয়েও থেকে যাওয়ার মতন। তো একটু স্বাভাবিকতা নষ্ট হয়েছিল, গায়ে লাগছিল নষ্ট করতে, কারণ খেতে যথেষ্ট টেস্টি হয়েছিল, বাচ্চাদের খাবার হলে হবে কি, বাড়িতে ঠিক যেমনভাবে বানায় ঠিক সেমনভাবে বানানো হয়েছিল, উইদাউট এনি স্পাইস, বারবার যেটা আমি মেনশন করছি। তো নেক্সট দিন আমরা ভাবলাম যে বাড়ি না গিয়ে আমরা শান্তিনিকেতন থেকে ঘুরে আসবো। তো যেমন ভাবা তেমনি কাজ, রাতারাতি তাড়াতাড়ি সবাই শুয়ে পড়লাম, অ্যান্ড সকাল সকাল উঠেও পড়েছিলাম, দেখতেই পাচ্ছ সকাল হয়ে গিয়েছে। কিন্তু আমাদের কপাল খারাপ, ভীষণ মেঘলা ওয়েদার ছিল, যাওয়ার পথে যত যাচ্ছি মেঘ যেন আরও বেশি জমছে আকাশে। আমরা ভাবছিলামই যে আজকে আমাদের শান্তিনিকেতন যাওয়াটা সত্যিই হয়তো বেকারই হচ্ছে, আমরা কোথাও ঘুরতে পারবো না। আর ঠিক মানে সেরকম, মানে আমরা যেরকম সন্দেহ করছিলাম ঠিক সেটাই হয়েছিল। কী যে বৃষ্টি শুরু হয়েছিল, মোটামুটি হাফ রাস্তা গিয়ে আমরা বুঝতে পেরেছিলাম যে ব্যাস আজকে আমাদের যাওয়াটা আমরা পুরো মাটিতে মিশে গেল, আমাদের ঘোরাটা শান্তিনিকেতন। আমি যেহেতু আগে কখনো শান্তিনিকেতন ঘুরিনি, তো আমারও ইচ্ছা ছিল যে চলো ঘুরেই আসি, যদিও হলো না সেটা। তো মাঝ রাস্তা গিয়ে আমরা ভাবলাম যে এত দূর যখন এসেছি, যাই পুরোটা যাই, একটা ভালো কোনো জায়গায় গিয়ে আমরা লাঞ্চটা করি। তো ঘরে বাইরেতে চলে এসেছিলাম গুগলে সার্চ করে, যে রেটিং ভালো ছিল বেশ। তো ওখানে এসে দেখলাম জায়গাটা ভীষণ সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, আর এরকম জায়গা দেখলে মন এমনিই ভালো হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে চারিদিকে এরকম সবুজ সবুজ থাকলে। তো এখানে এসে দেখলাম ডেকোরেশনটা বেশ সুন্দর, ছিমছাম, পুরো স্নিগ্ধতায় ভর্তি, চারিদিকে ফুল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা কারা কারা এখানে এসেছো আমায় কিন্তু জানাতে ভুলো না। আর এখানের খাবার আমার প্রত্যেকটা খুব ভালো লেগেছে, স্পেশালি এখানে পোস্তর বড়া, মানে আমি এতদিন যেটা খেয়েছি পোস্তর বড়া নর্মাল যেটা হয় আর কি, আমরা বানাই বাড়িতে, আর এখানে ছিল যেটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, এটা আমি কখনো খাইনি, আমার অসম্ভব ভালো লেগেছে। মানে গরম ভাতের সঙ্গে ওটা তো মানে শুধু পোস্তর বড়া দিয়ে আমি সেটে ফেলবো এক থালা ভাত, এরকম ব্যাপারটা। তো এই যে জায়গাটা খুব সুন্দর ছিল, যেটা তোমাদেরকে আমি আগেও বললাম যে খুব শান্ত ছিল জায়গাটা, কোনো চেঁচামেচি হই হুল্লোড়, কোনো গ্যাদারিং কিচ্ছু না, খুব খুব মানে কি বলবো, একটা শান্ত একটা পরিবেশ ছিল, যেটা দুপুরে লাঞ্চের জন্য আমাদের খুব দরকার ছিল এতটা জার্নির পরে। আবার ফিরেও যাওয়ার কথা, প্লাস মনটাও খুব খারাপ যে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে, আমরা ঘুরতেই পারবো না। তো এখানে এসে দেখলাম একটু বৃষ্টিটা মানে থেমেছে, তাও গুড়ি গুড়ি হচ্ছিলো, ভাবলাম হয়তো ঘুরতে পারবো, কিন্তু একদমই না, বৃষ্টি আরও জোরে শুরু হয়ে গেছিলো ততক্ষণে। এরপর আমাদের খাবার চলে আসলো, আলু পোস্ত, ডাল, শুক্তো, কলমির শাক ভাজা, কাতলা মাছ, চিকেন, সব কিছু অর ছিল যে যেমন চাই। আমি কাতলা মাছটা নিয়েছিলাম, চিকেনটা আর নিইনি। তো প্রতিটা খাবার একসে বারকার একতা, ভীষণ সুন্দর ছিল টেস্টগুলো, মানে কোনোটা এমন আমার মনে হয়নি যে ভীষণ রিচ, যেটা হোটেলের রান্নায় হয়ে থাকে সেটা একদমই নয়। পাশে একটা ছোট স্টোর ছিল, সেখানে আমরা চলে আসলাম, জিনিসপত্র দেখছিলাম, কিন্তু টু বি অনেস্ট প্রাইসটা একটু বেশি হাই ছিল। জিনিসগুলো ডেফিনেটলি সুন্দর ছিল, কিন্তু প্রাইসটার জন্য আমরা সেরকম কেউ কিছু নিইনি। এখান থেকে ভাবলাম বাইরে বেরিয়ে নেব। তো বাইরে বেরিয়ে সেখান থেকে সোনাঝুরি হাটটা খুব বেশি দূর ছিল না, সবাই বললো যে 4টের সময় নাকি খুলবে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা 1-2 ঘন্টা ওখানে ঘুরে 6টা নাগাদ আমরা রওনা দেবো। তো আমাদের বাড়ি পৌঁছে যাবে এনাফ, 3 ঘন্টায় আমরা পৌঁছে যাব কৃষ্ণনগর। তো সেই ভেবেই আমরা বেরিয়েছিলাম, কিন্তু সেখানেও আর কি আমাদের সাথ দিল না আর কি, সোনাঝুরি হাটটা আমাদের দেখা হয়নি। এখানে জিনিসগুলো দেখছো, কাঠের জিনিসগুলো কতটা সুন্দর ছিল,
ভীষণ সুন্দর। এখানে যদি আমি ভেবেছি যে আরেকবার আমি আসবো ডেফিনেটলি এখানে স্টোরে একটা না একটা কিছু নেবো, কিন্তু সেই মুহূর্তে মানে সেই রকম প্রিপারেশান নিয়ে যায়নি, যার জন্য সেরকম কিছু নেওয়া হয়নি। মানে প্রাইসগুলো যথেষ্ট হাই ছিল, যার জন্যই কথাটা বললাম যে কোনো প্রিপারেশান নিয়ে আসেনি। মানে যেটা দেখছি একটা দুটো জিনিস না নিলেই নয়, সেই রকমই লাগছিল দেখে। তো ওখানে আমরা টোটো করে আশেপাশের সব দিকগুলো ঘুরতে শুরু করেছিলাম। আর আমাদেরই আর কি যারা মানে টোটোরা যারা ছিল তারাই আমাদের গাইড করছিল। এই শান্তিনিকেতনের ভেতরে আমরা প্রবেশ করলাম, এখানেদের চারিদিকটা এখান থেকে দেখা শুরু হলো। তো আমাদের গাইড বললেন যে এই বাড়িটি নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুরের ছিল। বাড়িটি একদম হলুদ, দেখুন দেখতে কি সুন্দর না? আমার এরকম পুরোনো দিনের বাড়ি কিন্তু খুব ভালো লাগে। আমি আগেও ভিডিও পোস্ট করেছি, মানে ভিডিওতে বলেছি যে পুরোনো দিনের বাড়ির প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ আছে। আমি অনেকের ভালো লাগে, আমিও তাদের মধ্যে একজন, খুব ভালো লাগে আমার। তো ওখান থেকে চলে আসলাম এই জায়গাটা, এখানে যেটা না এখানে নাকি রংদোলে মানে হোলিতে যে বসন্ত উৎসব হয় যেটা আমরা টিভিতে দেখি, সেটা নাকি এখানেই হয়। চারদিকটা দেখতে খুব ভালো লাগছিল। শান্তিনিকেতন পরিবেশটা সত্যি শান্তিনিকেতন নামের সার্থকতা আছে বলতে হবে। এত শান্ত পরিবেশ, চারিদিকে এত সবুজে ঘেরা, সত্যিই পড়াশোনার জন্য একদম উপযুক্ত একটা জায়গা। এতদিন শুধু শুনে এসেছি, আজকে চোখে দেখলাম। হয়তো হাতে সময় থাকলে আরও একটু দেখতাম। যাই হোক, খুব ভালো লাগছিল আমাদের চারিদিক ঘুরতে, সব ব্যাপারে জানতে যে এখানে কি আছে না আছে। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতে নাকি বিখ্যাত বিখ্যাত বাউল শিল্পীরা বসবাস করতেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরও নাকি এই বাড়িতে বসে অনেক গান লিখেছিলেন। তার মধ্যে একটা অন্যতম গান নাকি একলা চলো রে, সরি। তো এই গানটা, এই কথাটা আর কি টোটো আলা বললেন আর কি গাইড হিসাবে। জানি না কতটা সত্যি আছে, কিন্তু যাই হোক, ঐতিহাসিক কথা ভালোই লাগে। তারপরে চলে আসলাম অমর্ত্য সেনের বাড়ির সামনে, ডক্টর অমর্ত্য সেন। তিনি নাকি তখন এই মুহূর্তে এই সময় এখানেই ছিলেন, কিছুদিন থাকেন, আবার নাকি তারপরে চলে যান। এরপরে দারুণ একটা জিনিস দেখলাম, জানো তো? এই যে এই স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এই স্ট্যাচুটা রামকিঙ্কর বেজ বানিয়েছিলেন। তিনি নাকি এক চোখে দেখতেন না, এবং দূর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে, শুধুমাত্র পাথর ছুঁড়ে ছুঁড়ে এই স্ট্যাচুটা বানিয়েছেন। ভেরি স্ট্রেঞ্জ, তাই না? আমি তো মানে ভেবেই অবাক হচ্ছি। তো মানে সত্যিই কত সুন্দর জিনিসটা। আর এই যে দেখতে পাচ্ছ ইগনুর মতো জিনিসটা, এখানকার স্টুডেন্টরা এটা বানিয়েছে, বললো খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে ছাতিমতলা, এখানে নাকি পড়াশোনা করানো হয় বাচ্চাদেরকে এখনও, মানে মুক্ত বিদ্যালয় যেটাকে বলা হয় যে খোলা আকাশের নিচে এখানে পড়াশোনা করানো হয়। আর এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতে বসে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি উপন্যাসটা লিখেছিলেন। এই সব কথাই কিন্তু আমাদের ওই টোটো দাদার কাছ থেকেই শোনা, যিনি আর কি গাইড করছিলেন। আমি সত্যি জানি না এর মধ্যে কতটা সত্যতা আছে, বা যারা জানো তারা ডেফিনেটলি কিন্তু আমাকে জানিও। আমার খুব ভালো লাগবে মানে আমাকে জানালে, আমি এইসব জিনিসগুলো খুব ভালোবাসি জানতে, হিস্টোরিক্যাল ব্যাপারে। আর এটা হচ্ছে উপাসনা গৃহ, বেশ সুন্দর দেখতে। ভেতরে ঢোকার অনুমতি আমাদের ছিল না, কারোরই থাকে না। তো যাই হোক, এখানে নাকি বললো টোটো দাদা যে এখানে নাকি উনি লিখেছিলেন চোখের বালি, গোড়া ইত্যাদি। তো এগুলো শুনতে বেশ ভালোই লাগছিল। আমি আবারও বলছি, সত্যতা কতটা আমি জানি না, কিন্তু শুনতে ভালো লাগছিল। যাই হোক, এইভাবে ঘুরতে ঘুরতে দেখলাম ভীষণ মেঘ করে আসলো কালোভাবে। তো আমরা তাড়াতাড়ি গেলাম ওখানে, মানে টোটো স্ট্যান্ডের কাছে কিছু দোকান ছিল, লোকাল শপ, সেখানে গিয়ে আমি বেশি কিছু কিনতে পারিনি। যে দেখতে পাচ্ছ বৃষ্টি কীভাবে শুরু হয়ে গেছে। মেয়ের জন্য দুটো সুতির জামা নিয়েছি, আমার জন্য একটা কুর্তি নিয়েছিলাম, কুর্তির ঠিক না, ওয়ান পিস মতো, আর আমার হাজব্যান্ডের জন্য একটা। বাকি আমার শাশুড়ি বললো আমি কিছু নেবো না, আর তেমন কিছু সময়ও সত্যি ছিল না, এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর কি, এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর হ্যাঁ, আমি যে ট্যুরের ভিডিওগুলো পোস্ট করছিলাম সেটা কিন্তু এখনও শেষ হয়নি। তো এই ভিডিওটাই পোস্ট করলাম, আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। টাটা।